নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আজকে আমার এই ভিডিওর থাম্বনেলে আপনারা যেটা দেখেছেন তাতে বুঝতেই পারছেন যে ডিএর বিষয় নিয়ে, সরকারি কর্মচারী, পেনশনার, তাদের ডিএর ব্যাপার নিয়েই আজকে আমার ভিডিও। এই ভিডিওতে আমি দুজনের বক্তব্য আপনাদের শোনাবো, যাদের সঙ্গে আমি গতকালই যোগাযোগ করেছিলাম রাত্রে। একজন হচ্ছেন আইনজীবী, যিনি এই মামলাটার গোড়ার দিন থেকে ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং আমি শোনাবো মামলাকারী সংগঠন, তার রাজ্য সভাপতি, অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের রাজ্য সভাপতি শ্যামল কুমার মিত্রের বক্তব্য। গতকাল রাজ্য সরকার যে 104 পাতার একটা পিটিশন জমা করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, সেটা আসলে কি, এবং তারপরে অর্থাৎ এই আজ থেকে দুদিনের মধ্যে বিকাশবাবুরাও একটা লিখিত জমা দেবেন। উনি বলেই দিয়েছেন ক পাতার দেবেন। তো যাই হোক, সেইগুলো আমি শোনাবো আজকের ভিডিওতে, সেগুলোই প্রতিপাদ্য। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। শুধু তাদের বক্তব্য শোনানোর আগে আমি শুধু আপনাদেরকে এইটুকু অনুরোধ করব যে আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন, এবং যারা আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমার শক্তি সাহস আমি পাব। আসুন প্রথমে শোনাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তারপরেই শুনবেন শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা কি বলেছেন। এটা শোনার সঙ্গে সঙ্গেই আজকের এপিসোড শেষ হবে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আসুন আমরা দুজন ব্যক্তির কথা শুনি। বলছি দাদা, ওই ডিএ মামলার ব্যাপারে রাজ্য সরকার রিটেন পিটিশন করেছে 104 পাতার। তো আপনারাও তো বোধহয় 7 দিনের মধ্যে করবেন। আমি 3 পাতার বেশি নোট আর্গুমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই রিটেন নোট যদি 104 পাতার হয়, তাহলে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এবং তার কৌশলীরা খুব ভরসা করতে পারছেন না। হ্যাঁ, আমার দর্শকদের জন্য যদি দাদা একটু ক্লিয়ার করে দেন, এই যে রিটেন পিটিশন, এর ফলে কি আবার শুনানি হতে পারে? রিটেন পিটিশন নয়, এগুলো হয় সওয়াল হয়ে যাওয়ার পর বিচারপতিদের সুবিধের জন্য কি কি পয়েন্টে আর্গুমেন্ট করা হয়েছে সেগুলো লিখিতভাবে দিলে পরবর্তীকালে সুবিধা হয় বিচারপতিদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন 104 পাতার রিটেন নোট যদি হয়ে থাকে, তাহলে সেটা তো বোঝা যাচ্ছে যে ওরা যে নিজেরা এতদিন সওয়াল করেছেন তার থেকেও বেশি তাদের রিটেন নোট হলো। এটা কি রিটেন নোট নাকি? এটা তো প্রকৃতপক্ষে একটা দলিল লেখা হলো, যেটা রিটেন নোটসের পর্যায়ভুক্ত নয়, এবং আমার নিজের ধারণা বিচারপতিরা এটাকে আদৌ গ্রহণ করবে না। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা তো দাদা, আপনাদের যেটা দেওয়ার কথা ছিল, রাজ্য সরকারকে 2 সপ্তাহ টাইম দিয়েছিল, আজকে আমরা দিয়ে দেবো। আমরা তো আগামী 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। আমাদের নোটে তো বললাম 3-4 পাতার বেশি। হ্যাঁ, আপনারা 3, এটাই তো হওয়া উচিত, শর্ট নোট যেটাকে বলে আর কি আপনাদের ভাষায়। ঠিক আছে দাদা, তাহলে মোটামুটি কি রেজাল্ট, মানে যেটা রায়ের জন্য সবাই যাবে না, ওটা বিচারপতিদের ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। আমি অনির্বাণ বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছি, আজকে তো আপনার রাজ্য সরকারের রিটেন পিটিশন জমা করার কথা ছিল। রিটেন পিটিশন শুনলাম 112 না 14 পাতার জমা দিয়েছে। আপনাদের একটা কপি দিয়েছে। 104 পাতার। 104 পাতার আপনাদের একটা কপি দিয়েছে। হ্যাঁ, কি মানে মোট দাঁড়াচ্ছে কি বিষয়টা? দেখুন, গত 8ই সেপ্টেম্বর 2025 জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ PK মিশ্রের বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন, তার 4 নম্বর প্যারাগ্রাফটা দেখুন। Let the petitioners file their fresh written submissions, comprehensive in nature, dealing with all aspects argued before us within a period of 2 weeks. অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে এখানে পিটিশনার মানে রাজ্য সরকার তাদেরকে বলেছিলেন একটা রিটেন সাবমিশন জমা দিতে, যেটা হবে কম্প্রিহেন্সিভ ইন নেচার, অর্থাৎ সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে যেগুলো বলা যাবে সেটা হচ্ছে
অল অ্যাসপেক্টস আর গুড বিফোর আস, অর্থাৎ মাননীয় বিচারপতিদের সামনে যে বিষয়টা নিয়ে যে বিষয়গুলো তারা বলেছেন সরকার পক্ষের আইনজীবীরা, সেইগুলোই ওই রিটন সাবমিশনে উল্লেখ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ বাড়তি কিছু বা অন্য নতুন কিছু বলা যাবে না। ঠিক। এবং তারপরে বলেছিলেন রেসপন্ডেন্টস শ্যাল কম্প্রিহেন্সিভলি রেসপন্ড টু দ্য সেম উইদিন এ পিরিয়ড অফ 1 উইক। অর্থাৎ 2 সপ্তাহ পরে 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এই রিটেন সাবমিশনটা দিলে সেটা রেসপন্ড করবেন রেসপন্ডেন্টসরা। অর্থাৎ এই মামলায় মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরো 2টি সংগঠন এই মামলার রেসপন্ডেন্ট এবং 5 জন ব্যক্তি কর্মচারী। এই 3টি সংগঠন এবং 5 জন ব্যক্তি কর্মচারী তারা এই পরবর্তী 3য় সপ্তাহের মধ্যে তারা এর কম্প্রিহেন্সিভ রেসপন্ড করবেন। এখন যারা এই মামলার রেসপন্ডেন্ট নন কিন্তু শুনানি করার সুযোগ পেয়েছেন তারা কেউ এই রিটেন সাবমিশন দাখিল করতে পারবেন না। এখন সরকার রিটেন সাবমিশন দাখিল করেছেন এবং মানে মহামান্য আদালতের নির্দেশ মতোই তারা যা যা বলেছেন সেগুলোই বলেছেন, নতুন কিছু বলেননি। কাজেই এ নিয়ে আমাদের আতঙ্কের কোনো বিষয় নেই। আমরা আগামী শুক্রবার আমাদের রিটেন সাবমিশন আমরা জমা দিয়ে দিচ্ছি। তা কাজেই যে মানে অবস্থা মানে নতুন কোনো উদ্বেগ বা আশঙ্কার কোনো জায়গা নেই, কারণ তারা তাদের 104 পাতার ওই রিটেন সাবমিশনে যা যা এর আগে বারবার বলেছিলেন সেই কথাগুলোই বলেছেন। নতুন করে কিছু আর মানে ওনারা কথা বলেন, সেইটাই। তার মানে আপনাদের এখন মানে রায়টার জন্য অপেক্ষা করতে হবে এবং রায়টা খুব স্বাভাবিকভাবেই এখন বলাই যেতে পারে যে আপনাদের পক্ষেই আসবে। দেখুন, যেহেতু মামলা সুপ্রিম কোর্টের রায় রিজার্ভ আছে, সেহেতু রায় সম্পর্কে আমাদের কোনো আগাম মন্তব্য করা উচিত নয়, কিন্তু আশা তো করতে পারি। কিন্তু একটা বিষয় আমরা অত্যন্ত স্পষ্টভাবে বারবার বলেছি যে অন মেরিট মামলার বিচার হলে এবং গত 4, 5, 6, 7 আগস্ট জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্রর বেঞ্চ যেসব অবজারভেশন দিয়েছেন সেই অবজারভেশন গুলো দেখে আমরা নিশ্চিত যে রায়টা আমাদের অনুকূলেই যাবে। ইন্টারিম রায়ে আমরা আংশিক জয় পেয়েছি, 6টা জয় এর আগে আমরা পেয়েছি এবং এই ইন্টারিম অর্ডারের আংশিক জয়ের পরে আবার পূর্ণ জয় আমরা পেতে চলেছি। এইটুকু প্রত্যাশা আমরা করতেই পারি। একদম একদম ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।